হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ইংলিশ গ্রামার গুরুর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা বেসিক গ্রামারের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। নিশ্চয়ই তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমরা আজকে যে বিষয়টি নির্ধারণ করেছি সেটা হচ্ছে সাবজেক্ট। অনেকের কাছে সাবজেক্টটা খুবই সহজ বিষয়, অর্থাৎ অনেকের ধারণা ভার্বের পূর্বে যেই ওয়ার্ডটি থাকে সেটাই মূলত সাবজেক্ট। ভার্বের পূর্বে কি সবসময় একটি সিঙ্গেল ওয়ার্ড থেকে সাবজেক্ট হিসেবে কাজ করবে, না একাধিক শব্দের সমন্বয় হতে পারে যেটাকে আমরা ফ্রেজ বলে থাকি, অথবা ক্লজও সাবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে, অথবা জেরান্ডও ব্যবহার হতে পারে সাবজেক্ট হিসেবে। জেরান্ড প্লাস এক্সট্রা ওয়ার্ড যেটাকে আমরা জেরান্ড ফ্রেজ বলে থাকি সেটাও সাবজেক্ট হতে পারে। ইনফিনিটিভ অথবা ইনফিনিটিভ ফ্রেজ সেটাও সাবজেক্ট হতে পারে। ডিটারমিনার প্লাস নাউন সেটাও সাবজেক্ট হতে পারে। চলো আমরা আজকে সাবজেক্ট সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করি। সাবজেক্ট কি প্রথমত আমাদের জানতে হবে। সাবজেক্ট শব্দের বাংলা অর্থ হচ্ছে উদ্দেশ্য, যার দ্বারা সেন্টেন্সের কাজটি সম্পূর্ণ হয় আমরা সাধারণত তাকে সাবজেক্ট বলে থাকি। অর্থাৎ বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয়, বাক্যের কাজটি যে সম্পূর্ণ করে বা যে বাক্যের কাজটি শেষ করে তাকে আমরা সাবজেক্ট বলে থাকি। তাহলে সাবজেক্ট কোথায় থাকে, সাবজেক্টের অবস্থান কোথায়? সাধারণত বাক্যের শুরুতে সাবজেক্ট থাকে। শুরুতে থাকে বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ভার্বের পূর্বে সাধারণত সাবজেক্ট থাকে। ভার্বের পূর্বে সাবজেক্ট কী রূপে থাকতে পারে অথবা কোন প্যাটার্নে থাকতে পারে আমরা সেটা একটু দেখে নিই। চলো, একটি বাক্যের সাবজেক্ট বিভিন্ন ধরনের হতে পারে। যেমন একটা নাউন হতে পারে, নাউন ফ্রেজ হতে পারে, নাউন ক্লজ হতে পারে, প্রোনাউন হতে পারে, জেরান্ড হতে পারে, জেরান্ড প্রেজ হতে পারে, ইনফিনিটিভ হতে পারে, ইনফিনিটিভ ফ্রেজ হতে পারে, ডিটারমিনার প্লাস নাউন সাবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে। তাহলে প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা অনেকগুলা প্যাটার্ন দেখতে পাচ্ছি সাবজেক্টের। যেমন একটি সিঙ্গেল নাউন সাবজেক্ট হিসেবে বসতে পারে। তারপর হচ্ছে নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ কি জানার আগে আমাদেরকে প্রথমত ফ্রেজ কি সেটা জানতে হবে। ফ্রেজ হচ্ছে কতগুলো শব্দের সমষ্টি যেখানে কোনো প্রকার ফাইনাইট ভার্ব থাকবে না। তাহলে আবারও বলছি, ফ্রেজ হচ্ছে কতগুলো শব্দের সমষ্টি যেখানে কোনো প্রকার ফাইনাইট ভার্ব থাকবে না। তাহলে নাউন ফ্রেজ কি? কতগুলো শব্দের সমষ্টি যার শেষের শব্দটি নাউন হবে। আবার বলছি, কতগুলো শব্দের সমষ্টি যার শেষের শব্দটি নাউন হবে। নাউন ক্লজ কি? আমরা প্রথমত জানতে হবে ক্লজ কি। ক্লজ হচ্ছে কতগুলো শব্দের সমষ্টি যেখানে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে। আবার বলছি, ক্লজ হচ্ছে কতগুলো শব্দের সমষ্টি যেখানে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে একটি বাক্যের সাবজেক্ট নাউন ফ্রেজও হতে পারে, নাউন ক্লজও হতে পারে, প্রোনাউন হতে পারে। একটা সিঙ্গেল প্রোনাউন বাক্যের সাবজেক্ট হতে পারে, অথবা একাধিক প্রোনাউন অ্যান্ড দ্বারা আরও কিছু কানেক্টর বা কনজাংশন দ্বারা যুক্ত হয়ে বাক্যের সাবজেক্ট হতে পারে। জেরান্ড ভার্ব প্লাস আইএনজি অথবা জেরান্ড ফ্রেজ। ভার্ব প্লাস আইএনজির সাথে যখন আমরা এক্সট্রা কিছু ওয়ার্ড যুক্ত করি তখন সেটাকে বলা হয় জেরান্ড ফ্রেজ। ইনফিনিটিভ টু প্লাস ভার্ব, অর্থাৎ টু এর পরে ভার্বের বেস ফর্ম, অথবা ইনফিনিটিভ ফ্রেজ টু প্লাস ভার্বের পর এক্সট্রা কিছু ওয়ার্ড থাকলে সেটাকে আমরা ইনফিনিটিভ ফ্রেজ বলে থাকি। ডিটারমিনার প্লাস নাউন। ডিটারমিনার কি? ডিটারমিনার শব্দের অর্থ হচ্ছে নির্দেশক। আমার ডিটারমিনারে আমার চ্যানেলে একটি গুরুত্বপূর্ণ ডিটেলস ক্লাস আছে। যারা ডিটারমিনার সম্পর্কে কম ধারণা রাখছো তারা ডিটারমিনার ক্লাসটি দেখে নিতে পারো। তারপর আমি এখানে বোঝার স্বার্থে তোমাদেরকে ডিটারমিনার কি সেটা বলে দিচ্ছি। ডিটারমিনার হচ্ছে নাউনের পূর্বে যে শব্দটি বসে নাউনের সংখ্যা, পরিমাণ, কাছে, দূরে, নির্দিষ্ট, অনির্দিষ্ট এমন কিছু নির্দেশ করে। যেমন পজেসিভ অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, আর্টিকেল, এ ধরনের শব্দগুলো ডিটারমিনার হিসেবে কাজ করে। আমরা একটা বাক্যের সাবজেক্ট কিভাবে পাব? ভার্বকে যখন আমরা হোয়াট অথবা হু দ্বারা প্রশ্ন করব। ভার্বকে যখন আমরা হোয়াট অথবা হু দ্বারা প্রশ্ন করব, যদি ভার্ব উত্তরটি দিতে সক্ষম হয় এবং সেই উত্তরটি ভার্বের পূর্বে থাকে। আবারও বলছি, ভার্বকে যখন আমরা হোয়াট অথবা হু দ্বারা প্রশ্ন করব, যদি ভার্ব উত্তরটি দিতে সক্ষম হয় এবং সেই উত্তরটি যদি ভার্বের পূর্বে অবস্থান করে তাহলে আমরা সেটাকে নিঃসন্দেহে সাবজেক্ট হিসেবে ধরে নিতে পারবো। কিছু কিছু সেন্টেন্সে আমরা সাবজেক্ট নাও দেখতে পারি। যেমন ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্টে আন্ডারস্টুড থাকে, অর্থাৎ উজ্জ্ব থাকে। সাবজেক্ট সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে। সাবজেক্ট তিন ধরনের ফার্স্ট পারসন হতে পারে, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। চলো আমরা উদাহরণ সহ বুঝে নিই।
নাউন অ্যাজ সাবজেক্ট, একটা বাক্যে নাউন সাবজেক্ট কিভাবে হতে পারে আমরা উদাহরণ দেখে নিই। পলিউশন ইজ ওয়ান অফ দ্য টপ মোস্ট প্রবলেমস অফ আওয়ার কান্ট্রি। পলিউশন, ভার্বের পূর্বে শুধুমাত্র একটা ওয়ার্ড আছে, তাহলে আমরা নিশ্চিত হয়ে গেলাম সেটা নিঃসন্দেহে সাবজেক্ট। আর সাবজেক্ট পজিশনে যেটা বসবে সেটা নিঃসন্দেহে নাউন অথবা প্রোনাউন হবে। তাহলে পলিউশন শব্দটা এখানে নাউন। আরও ক্লিয়ার হওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি পলিউশন শব্দের শেষে যে সাফিক্সটি আছে টিআইওএন যুক্ত শব্দ সর্বদা নাউন হবে। আমরা আরেকটি এক্সাম্পল দেখে নিই। আনএমপ্লয়মেন্ট ইজ ওয়ান অফ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট ইস্যুজ অফ আওয়ার কান্ট্রি। তাহলে ইজ ভার্বের পূর্বে শুধুমাত্র একটি শব্দ আছে, সেটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট। তাহলে নিঃসন্দেহে সেটি সাবজেক্ট এবং এই শব্দের শেষে এমইএনটি আছে, অর্থাৎ শব্দটি নাউন। প্রিয় শিক্ষার্থী, আমি পর্যাপ্ত পরিমাণ উদাহরণ দিয়েছি, বাকি উদাহরণগুলো পড়ে তোমরা ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করবে। চলো আমরা দেখে নিই প্রোনাউন কীভাবে বাক্যের সাবজেক্ট হতে পারে। আমরা জানি আই, উই, হি, শি, ইট, দে, ইউ এই ধরনের প্রোনাউনগুলো যখন ভার্বের পূর্বে ব্যবহার হয় তখন নিঃসন্দেহে সেটা সাবজেক্টের ভূমিকায় ব্যবহার হয়। যেমন আমরা দেখতে পাচ্ছি এক্সাম্পলে ইউ ক্যান গো টু দ্য গেম, ইউ ক্যান গো টু দ্য গেম, এটা একটা ক্লজ। ইফ ইউ ফিনিশ দ্য ডিশেস, এটা একটা ক্লজ। দুটি ক্লজেই ভার্বের পূর্বে প্রোনাউন আছে ইউ এবং ইউই এই বাক্যের সাবজেক্ট। এছাড়াও প্রোনাউন শুধু একা বসে সাবজেক্ট হবে এমনটাও না, দুটি প্রোনাউন বা একাধিক প্রোনাউন বিভিন্ন ধরনের কনজাংশন বা কানেক্টর দ্বারা যুক্ত হয়ে বাক্যের সাবজেক্টের ভূমিকা পালন করতে পারে। আমরা আরেকটি এক্সাম্পল দেখে নিই। আই ওয়ান্টেড টু গো টু দ্য পার্টি বাট হি ওয়ান্টেড টু স্টে অ্যাট হোম। এখানে দেখতে পাচ্ছি আমরা ওয়ান্টেড ভার্ব, আর ভার্বের পূর্বে একটি প্রোনাউন আছে আই, সেটাই সাবজেক্ট। পরবর্তী ক্লজ আমরা দেখতে পাচ্ছি ওয়ান্টেড ভার্ব, আর এই ভার্বের পূর্বে একটি প্রোনাউন আছে হি, এটাই বাক্যের সাবজেক্ট। নাউন ফ্রেজ বাক্যের সাবজেক্ট কিভাবে হয় বা কিভাবে ব্যবহার হয় আমরা একটু দেখে নিই। আমরা ইতোমধ্যে বলেছি ফ্রেজ মানে হচ্ছে কতগুলো শব্দের সমন্বয়, একাধিক শব্দের সমন্বয়। তাহলে আমরা একাধিক শব্দের সমন্বয়কে ফ্রেজ বলবো। নাউন ফ্রেজ কিভাবে চিনব? একাধিক শব্দের সমন্বয়, সেই সমন্বিত শব্দগুলোর শেষের শব্দটি সর্বদা নাউন হবে। আবার বলছি, একাধিক শব্দের সমন্বয়, সে সমন্বিত শব্দগুলোর শেষের শব্দটি নাউন হবে। চলো আমরা এক্সাম্পলে দেখে নিই। মেনি ইফেক্টিভ স্টেপস হ্যাভ বিন টেকেন টু রিমুভ ইলিটারেসি ফ্রম আওয়ার কান্ট্রি। আমরা এখানে দেখতে পাচ্ছি হ্যাভ বিন টেকেন, এটা হচ্ছে ভার্ব। তাহলে ভার্বের পূর্বে কতগুলো শব্দ সমন্বয় হয়েছে? মেনি ইফেক্টিভ স্টেপস। তাহলে তিনটা শব্দ একত্রিত হয়েছে, মেনি ইফেক্টিভ স্টেপস। তিনটা শব্দের সমন্বয়কে আমরা সাধারণত বলে থাকি ফ্রেজ, এবং শেষের শব্দটি যদি নাউন হয় স্টেপস, তাহলে নিঃসন্দেহে সেটা নাউন ফ্রেজ। বাক্যের সাবজেক্ট পজিশনে নাউন ফ্রেজ অথবা প্রোনাউন ছাড়া আর কোনো কিছুই বসতে পারে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি মেনি ইফেক্টিভ স্টেপস, এটা কি নাউন ফ্রেজ, কারণ কতগুলো শব্দ সমন্বয় ঘটেছে এবং শেষের শব্দটি নাউন হয়েছে। আমরা দ্বিতীয় এক্সাম্পলটি দেখে নিই। দ্য লাস্ট সেঞ্চুরি ইজ রিমার্কেবল ফর টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট। এখানে ভার্ব হচ্ছে ইজ, আর এই ভার্বের পূর্বে একাধিক শব্দের সমন্বয় ঘটেছে এবং শেষের শব্দটি সেঞ্চুরি, সেটা শেষের শব্দটি নাউন আছে। আমরা এটাকে নাউন ফ্রেজ বলতে পারবো এবং এই ফ্রেজটি মূলত এই বাক্যের সাবজেক্টের ভূমিকা পালন করছে। প্রিয় শিক্ষার্থী, পর্যাপ্ত পরিমাণ উদাহরণ দেওয়া আছে, তোমরা প্রত্যেকটি উদাহরণ দেখে ভালোভাবে বোঝার চেষ্টা করবা। নাউন ক্লজ, আমরা ইতিমধ্যে বলেছি ক্লজ কি। ক্লজ হচ্ছে কতগুলো শব্দের সমন্বয় যেখানে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে। চলো আমরা দেখে নিই ক্লজ কিভাবে, নাউন ক্লজ কিভাবে বাক্যের সাবজেক্ট হয়। দ্যাট হি কেম আউট ফার্স্ট, আমাদের এই বাক্যের ভার্ব হচ্ছে সারপ্রাইজড। তাহলে আমি যদি ভার্বকে প্রশ্ন করি কি আমাদেরকে সারপ্রাইজড করেছে বা আমাদের মধ্যে বিস্ময় সৃষ্টি করেছে বা আমাদেরকে মুগ্ধ করেছে, প্রশ্ন উত্তর কি আসে? সে যে প্রথম বেরিয়ে আসছে সেটা আমাদেরকে সারপ্রাইজড করেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি দ্যাট হি কেম আউট ফার্স্ট, এই ক্ষেত্রে হি সাবজেক্ট, কেম আউট এটা একটা ভার্ব। তাহলে আন্ডারলাইন করা যেই
ক্লজটি আছে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব আছে এবং সেটা আরেকটি ভার্বের পূর্বে ব্যবহার হয়েছে, তাহলে নিঃসন্দেহে সেটা পরবর্তী ভার্ব সারপ্রাইজডের সাবজেক্ট হিসেবে কাজ করছে, অর্থাৎ এটি একটি ক্লজ, এটি সারপ্রাইজডের সাবজেক্ট হিসেবে কাজ করছে এবং সেটাকে আমরা নাউন ক্লজ বলবো, কারণ আমরা ইতিমধ্যে বলেছি নাউন ক্লজ ছাড়া অন্য কোনো ক্লজ বাক্যের সাবজেক্ট হতে পারে না। হোয়াট হি সেইড ওয়াজ আনক্লিয়ার টু আস। হোয়াট ওয়াজ আনক্লিয়ার টু আস আমরা যদি প্রশ্ন করি তাহলে ওয়াজের সাবজেক্ট হিসেবে কাজ করছে হোয়াট হি সেইড, যা সে বলেছিল। হি সাবজেক্ট, সেইড ভার্ব, তাহলে এটা একটা ক্লজ। নিঃসন্দেহে বাক্যের সাবজেক্ট পজিশনে যে ক্লজটি বসবে সেটা নিঃসন্দেহে কী হবে? নাউন ক্লজ। প্রিয় শিক্ষার্থী, বাকি এক্সাম্পলগুলো তোমরা দেখে নিবা এবং ভালোভাবে বোঝার চেষ্টা করবা। জেরান্ড, জেরান্ড কি আমরা বলেছি? জেরান্ড মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, আর জেরান্ড প্রেইজ হচ্ছে ভার্ব প্লাস আইএনজির সাথে যখন এক্সট্রা কিছু ওয়ার্ড যুক্ত হবে তখন সেটাকে আমরা জেরান্ড প্রেস বলবো। চলো আমরা দেখে নিই জেরান্ড অথবা জেরান্ড প্রেস কীভাবে বাক্যের সাবজেক্ট হিসেবে কাজ করে। ইটিং আইসক্রিম অন আ হট ডে, আমরা এই অংশের শুধু ইটিংকে জেরান্ড বলবো। আইসক্রিম অন আ হট ডে যদি জেরান্ড ইটিংয়ের সাথে যুক্ত হয়ে যায়, আবারও বলছি ইটিংয়ের সাথে যদি এক্সট্রা কিছু যুক্ত হয়ে যায় তাহলে নিঃসন্দেহে সেটাকে আমরা জেরান্ড প্রেস বলবো। তাহলে এখানে শুধু ইটিংটাই সাবজেক্ট না, ইটিংয়ের সাথে আরও কিছু এক্সট্রা ওয়ার্ড যুক্ত হয়েছে এবং যেটা ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করছে। আমরা যদি প্রশ্ন করি হোয়াট ইজ রিফ্রেশিং, নিঃসন্দেহে আমার পুরো অংশটা আসবে ইটিং আইসক্রিম অন আ হট ডে, অর্থাৎ গরমের দিনে আইসক্রিম খাওয়াটা একটা রিফ্রেশিং হিসেবে কাজ করে। সো ইটিং আইসক্রিম অন আ হট ডে এই বাক্যের সাবজেক্ট হিসেবে কাজ করছে, এটা একটা জেরান্ড ফ্রেজ। জেরান্ড ফ্রেজের আরেকটা নাম আছে যেটাকে আমরা নাউন ফ্রেজও বলতে পারি, কারণ জেরান্ড নাউন হিসেবে কাজ করে। আমরা আরেকটি এক্সাম্পল দেখি। ওয়াকিং টু ওয়ার্ক এভরিডে ইজ গুড এক্সারসাইজ। আমি যদি প্রশ্ন করি হোয়াট ইজ গুড এক্সারসাইজ, তাহলে নিঃসন্দেহে অ্যান্সারটি আসবে ওয়াকিং টু ওয়ার্ক এভরিডে। তাহলে ওয়াকিংটা হচ্ছে এখানে জেরান্ড, টু ওয়ার্ক এভরিডে এক্সট্রা ওয়ার্ড বা এক্সট্রা ইনফরমেশন যেটা জেরান্ড প্রেজ তৈরি করতে ভূমিকা পালন করছে। ইনফিনিটিভ, আমরা জানি ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্ব, আর ইনফিনিটিভ টু প্লাস ভার্বের সাথে যদি এক্সট্রা কিছু শব্দ যুক্ত হয় সেটাকে আমরা ইনফিনিটিভ ফ্রেজ বলি। টু ডান্স ইন দ্য রেইন, টু ডান্স ইন দ্য রেইন ইজ আ রোমান্টিক আইডিয়া। আমরা যদি প্রশ্ন করি হোয়াট ইজ আ রোমান্টিক আইডিয়া, হোয়াট ইজ আ রোমান্টিক আইডিয়া, কি আসে? টু ডান্স ইন দ্য রেইন। আমার সাবজেক্ট পজিশনে আছে অর্থাৎ ভার্বের পূর্বে আছে, তাহলে টু ডান্স ইন দ্য রেইন ইজের সাবজেক্ট হিসেবে কাজ করছে এবং সেটা টু প্লাস ভার্বের সাথে এক্সট্রা ওয়ার্ড যুক্ত হয়ে, যেটাকে আমরা ইনফিনিটিভ ফ্রেজ বলছি। প্রিয় শিক্ষার্থী, ইনফিনিটিভ অথবা ইনফিনিটিভ ফ্রেজ যখন বাক্যের সাবজেক্ট পজিশনে থাকবে তখন এটা ফার্স্ট অফ স্পিচ হিসেবে নাউন বলে গণ্য হবে অথবা নাউন ফ্রেজ বলে গণ্য হবে। টু ক্লাইম্ব মাউন্ট এভারেস্ট is a dream of many adventurers. What is a dream of many adventurers? আমার অ্যান্সারটা হচ্ছে টু ক্লাইম্ব মাউন্ট এভারেস্ট। তাহলে মাউন্ট এভারেস্ট এখানে এক্সট্রা ওয়ার্ড হিসেবে কাজ করছে, টু ক্লাইম্ব ইনফিনিটিভ হিসেবে কাজ করছে, পুরোটা মিলে একটা ইনফিনিটিভ ফ্রেজ হিসেবে ব্যবহার হয়েছে। চলো আমরা এবার দেখে নিই ডিটারমিনার প্লাস নাউন কীভাবে বাক্যের সাবজেক্ট হয়। আমরা ইতিমধ্যে ডিটারমিনার বলেছি যেটা নাউনের পূর্বে বসে নাউনের নির্দিষ্ট অনির্দিষ্টতা প্রকাশ করবে অথবা নাউনের সংখ্যা প্রকাশ করবে। দ্য ফেস্টিভ্যাল, তাহলে দি আর্টিকেল যেটাকে আমরা ডিটারমিনার বলে জানি, ফেস্টিভ্যাল শব্দটা নাউন। হ্যাজ বিন পোস্টপন্ড, আমরা যদি প্রশ্ন করি কি স্থগিত করা হয়েছে তাহলে আমার উত্তর কি আসে? দ্য ফেস্টিভ্যাল। দ্য ফেস্টিভ্যাল এই বাক্যের সাবজেক্ট হিসেবে কাজ করছে, ডিটারমিনার প্লাস নাউন বাক্যের সাবজেক্ট হিসেবে কাজ করছে, যেটাকে আমরা নাউন ফ্রেজও বলতে পারি, কারণ একাধিক শব্দের সমন্বয় ঘটলে শেষের শব্দটি নাউন হলে সেটাকে আমরা নাউন ফ্রেজও বলতে পারি। দিস পিপল আর নট টু ব্লেম, তাহলে হু আর নট টু ব্লেম, আমরা যদি হু দিয়ে প্রশ্ন করি দিস পিপল আমরা দেখতে পাচ্ছি দিসটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, পিপলটা হচ্ছে নাউন যেটা বাক্যের সাবজেক্ট হিসেবে কাজ করছে। আমরা মাঝে মাঝে দেখে থাকি বাক্যের সাবজেক্ট পজিশনে কিছু শব্দ বসে কিন্তু প্রকৃতপক্ষে সেটা সাবজেক্টের ভূমিকা পালন করে না, অর্থাৎ বাক্যের ভার্বটি সেই শব্দ অনুসারে বসে না, সেটাকে আমরা ডামি সাবজেক্ট অথবা সিওরো সাবজেক্ট বলি, ছদ্মবেশী সাবজেক্ট। চলো আমরা দেখিনি ছদ্মবেশী সাবজেক্ট কারা কারা ব্যবহার হয়। ইট, হিয়ার এবং দেয়ার। কোনো বাক্যের শুরুতে যখন ইট,
হেয়ার এবং দেয়ার থাকবে, ওই বাক্যে তারা ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট অথবা সিওরো সাবজেক্ট হিসেবে ভূমিকা পালন করবে। অর্থাৎ ওই বাক্যের ভার্বটি কোনোভাবে ইট অনুসারে অথবা দেয়ার অথবা হেয়ার অনুসারে হবে না। যেমন আমরা এক্সাম্পলটা যদি দেখে থাকি, হেয়ার আর সাম পেন্স অ্যান্ড বক্স অন দ্য টেবিল, এখানে আরটি কোনোভাবে হেয়ার অনুসারে হয়নি। এই বাক্যের সাবজেক্ট মূলত সাম পেন্স অ্যান্ড বক্স। দেয়ার ইজ নো রিজন ফর হিজ মিসবিহেভিয়ার অর বিহেভিয়ার। দেয়ার ইজ, এই বাক্যের যে ইজটি ব্যবহার হয়েছে সেটা নো রিজন সাবজেক্টকে ফলো করে ব্যবহার হয়েছে। অর্থাৎ হেয়ার এবং দেয়ার বাক্যের স্ট্রাকচার, গ্রামাটিক্যাল স্ট্রাকচার বজায় রাখার জন্য মূলত ব্যবহার হয়েছে। ইন্ট্রোডাক্টরি হেয়ার এবং দেয়ার হিসেবে বেসিকলি এরা বাক্যের সাবজেক্ট হিসেবে কাজ করছে না। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।